আমি যেটা বলবো কেউ বিশ্বাস করবে না, বলবে আপনি ভীষণ গুল মারছেন। প্রত্যেককে বলবো যদি ইচ্ছা থাকে স্মার্টফোনে গিয়ে দেখে নাও। 2012 সালে আমেরিকার নাসা এই ছবিটা তৈরি করেছিল। এই সূর্যের এই ছবিটা তৈরি করতে কত খরচ হয়েছে জানো? মোটামুটি গেস করে একটা ছবি বানাতে আর কত লাগবে, স্যাটেলাইট ট্যাটেলাইট পাঠিয়ে $120 কোটি, 9,600 কোটি টাকা একটা ছবি। বলবি কেন, পয়সা কি বেশি হয়েছে নাকি? সূর্য, ছোটবেলায় পড়েছে সূর্য একটি গ্যাসের গোলক। আচ্ছা বলো তো, একটা ফুটবলের মধ্যে কিছুটা রঙিন গ্যাস পাম্প করে ফুটবলটাকে কেটে ফেলি, ভেতরে গ্যাসটা গোলায় থাকে, ছড়িয়ে পড়ে। তা সূর্য একটা গ্যাসের গোলক হয়ে ছড়িয়ে পড়ছে না কেন আকাশে, কি বলেন বিজ্ঞানীরা? তাদের মতে আজ থেকে 460 কোটি বছর আগে, 460 কোটি বছর আগে একটা বিরাট বড় গ্যাস এবং ধূলিকণা সম্বলিত মেঘ মহাশূন্যে ভেসে বেড়াচ্ছিল। এই মেঘটি 91% হাইড্রোজেন, 8% হিলিয়াম, 1% অন্য মৌল দিয়ে তৈরি। এই মেঘটির তাপমাত্রা ছিল -240°C। এই অত্যন্ত শীতল অবস্থায় এই ধরনের মেঘের মধ্যে 4টে প্রাকৃতিক বলের মধ্যে একটি বল কাজ করে, তা হলো সহবিকর্ষজ বল। এই সহবিকর্ষজ বলের ফলে মেঘের বহির্ভাগ কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়। যত কেন্দ্রের দিকে গ্যাস ঘনীভূত হয়, কেন্দ্রের ঘনত্ব বাড়ে, ঘনত্ব বাড়লে চাপ বৃদ্ধি পায়, চাপ বৃদ্ধি পেলে তাপ বৃদ্ধি পায়। তাপ বৃদ্ধি পেতে পেতে -240°C থেকে তাপমাত্রা ওঠে 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে। আর এই 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে একটা ঘটনা ঘটে। 4টে হাইড্রোজেন পরমাণুর কেন্দ্র, নিউক্লিয়াস বা প্রোটন, একসঙ্গে এসে যেন জুড়ে গিয়ে সৃষ্টি করে একটি হিলিয়াম পরমাণু কেন্দ্র। যেন বললাম কেন, অতটা সহজ নয়, তাড়াতাড়ি বলার জন্য। এই পারমাণবিক সংযোজন বিক্রিয়া, থার্মোনিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশনটি পৃথিবীর গবেষণাগারে বিজ্ঞানীরা করতে সমর্থ হয়েছেন, কিন্তু সব ক্ষেত্রেই কন্ট্রোল করতে পারেন না বলে হাইড্রোজেন বোমা হিসেবে ফাটিয়ে দেন। কিন্তু সূর্যের অভ্যন্তরে অতি সংযতভাবে যখন 4টে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয়, প্রভূত পরিমাণে শক্তি উদ্গত হয়। সেই শক্তি চেষ্টা করে বাইরের দিকে বেরিয়ে আসতে, যত বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে একটা বিকিরণজনিত চাপ সৃষ্টি করে বাইরের দিকে। আর সেই বিকিরণজনিত চাপ যখন কেন্দ্রাভিমুখী সহবিকর্ষণ চাপের সঙ্গে সমান হয়ে কেটে কুটে শূন্য হয়ে যায়, তখনই সূর্য একটি গ্যাসের গোলক হয়ে আকাশে ছড়িয়ে না পড়ে কোটি কোটি বছর ধরে ঝুলে থাকে। এরপরে বলবে আমরা ভাবি না আমাদের কত ক্ষমতা। কেউ ভাবে বেশি শক্তি, কেউ ভাবে বুদ্ধি, কেউ ভাবে অর্থ। আর দুঃখজনকভাবে আমাদের রাজ্যে এসব না থাকলেও চলবে, রাজনৈতিক মদত থাকলেই যথেষ্ট। তোমরা সবাই বড় হয়েছে, খবরের কাগজ পড়ো, এগুলো বলা উচিত না, বলার ঠিক না। আমরা কেন বেঁচে আছি জানো? কারোর দয়া দাক্ষিণে নয়। 15 কোটি কিলোমিটার দূরে একটি গ্যাসের গোলকের মধ্যে দুটি পরস্পর বিরোধী বল প্রতি মুহূর্তে কেটে কুটে শূন্য হচ্ছে বলে আমরা বেঁচে আছি। ভাবলে অবাক লাগে। সূর্যের ভেতরে তিনটে অঞ্চল, বাবা, ভেতরে 3টে অঞ্চল, একেবারে কেন্দ্রটাকে বলা হয় কেন্দ্র। তারপরে যে শক্তি উদ্গত হলো অনেকটা জায়গা জুড়ে প্রবাহমান হয়, তাকে বলা হয় বিকিরণ মণ্ডল। আর সূর্য দেখতে মজাদার। তোমরা ভাবতে পারি কি যে বলেন, পুজো টুজো করি, আবার বলছেন যে আবার দেখতে মজাদার। পৃষ্ঠদেশ থেকে 650 থেকে 700 কিলোমিটার গভীর অবধি পরপর গ্যাসের স্তম্ভ বা থাম বা পিলার সাজানো রয়েছে। ভেতর থেকে উত্তাপ এসে গ্যাসের স্তম্ভের তলদেশের গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাস উত্তপ্ত হয়ে ওপরে ওঠে। পৃষ্ঠদেশে এসে সেই তাপকে সূর্যের আলো হিসেবে বিকিরণ করে ঠান্ডা হয়ে গিয়ে ফোয়ারার মতো নেমে গিয়ে উত্তাপ টেনে টেনে বার করে। এটিকে বলা হয় পরিচালন ক্ষেত্র বা কনভেক্টিভ জোন। বাইরে থেকে সূর্যকে ভাগ করা যায় 3 ভাগে। সকাল সন্ধ্যে অনেকে আমরা মন থেকে পুজো করি, জবাকর্ষম শঙ্কা শঙ্কাশ্যপ্যাম মহাদ্যতিম দন্তাহীন সর্বপাপগ্ন প্রণতস্মী দিবাকরণ। সেই সূর্যটিকে বলা হয় ফোটোস্ফিয়ার, আলোর বর্তিকা। রাইট? সে আলোর বর্তিকা বা ফোটোস্ফিয়ারের উপরে অতি ক্ষীণ স্তরে অদ্ভুত গোলাপি রঙের কাঁটা কাঁটা মায়াবী গ্যাসের সমার দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় বর্ণমণ্ডল। আর হাজার হাজার কিলোমিটার ব্যাপৃত দুধ সাদা বিকিরণ, যাকে বলা হয় ইংরেজিতে করোনা। করোনা শব্দটা ভাইরাসের সঙ্গে কোনো যোগ নেই, এটা ল্যাটিন শব্দ, মানে ক্রাউন, মুকুটের মতো দেখতে বলে, সৌর মুকুট বলা হয়। যাই হোক, সত্যিকারের ছবি দেখবে সূর্যপৃষ্ঠের, সেই কালিম্পং বা দীঘাপুরীতে গেলে সূর্যোদয় সূর্য আসছে সেই গোল ডিমের কুসুম, তো না, ওরকম না। দেখতে ভালো করে দেখলে দেখবে এই হচ্ছে সূর্যপৃষ্ঠের সত্যিকারের ছবি। কিরকম সেই মৌমাছির চাকের মতো এক একটা হচ্ছে এক একটা গ্যাসের স্তম্ভ। ভেতর থেকে উত্তাপটি উঠছে যখন উজ্জ্বল, পৃষ্ঠদেশ এসে সেই তাপকে বিকিরণ করে ঠান্ডা হয়ে গিয়ে নেমে যাচ্ছে বলে কালো দেখতে লাগে। কত আয়তন জানো? 950 থেকে 1000 কিলোমিটার এক একটার ব্যাস। আর এই হচ্ছে বর্ণমণ্ডলের সুন্দর ছবি। আর আমার কাছে প্রকৃতির সব থেকে সুন্দর ছবি করোনা। এটা কিন্তু সত্যিকারের ছবি। চাঁদ সূর্যকে ঢেকে দিয়েছে, এটা চাঁদ, ছটা বেরিয়ে আসছে।
এর থেকে সুন্দর আর কিছু হতে পারে? মানে বললে হয়তো খারাপ লাগবে কারো কারো, দিস ইজ মাই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। এই হচ্ছে আমার আধ্যাত্মিক চিন্তার সূত্রের প্রথম শুরু। এই ছবিগুলো শক্তি যেন পঞ্জীভূত হয়ে আছে, কিন্তু বিন্যস্ত, সুন্দর হবে, সুবিন্যস্ত হবে শক্তি। আমরা শক্তি বলতেই ভাবে ধ্বংস, ও বাবা প্রচন্ড, না, সে প্রচন্ডতার মধ্যেও কোথাও যেন সৌন্দর্য লুকিয়ে আছে। এই হচ্ছে আমাদের কসমিক কনসিয়াসনেস। যাই হোক, সূর্য মাঝে মাঝে খেপে ওঠে, মাঝে মাঝে সূর্যের, এগুলো সব সত্যিকারের ছবি, আমি নাসার অ্যাসোসিয়েট গুলো দেখাতে পারি। মাঝে মাঝে সূর্যের গায়ে দেখা দেয় কালো কালো ধাব্বা, কখনো একটা কখনো দল বেঁধে 20-25টা, এদের নাম সৌর কলঙ্ক। ব্যাপার সানস্পট। ব্যাপারটা কি? সূর্যপৃষ্ঠের তাপমাত্রা 5600 থেকে 5800 ডিগ্রি সেন্টিগ্রেডে। ওই তাপমাত্রায় কোনো গ্যাস হিসেবে থাকতে পারে না, প্লাজমাতে রূপান্তরিত হয়। ওই যে প্লাজমা টেলিভিশন, সেম প্লাজমা। প্লাজমার ধর্ম হলো কোথাও যদি কোনো চৌম্বকীয় ক্ষেত্র থাকে, তার থেকে শীতকে দূরে সরে যেতে চায়। সূর্যপৃষ্ঠে হঠাৎ হঠাৎ করে ছোট ছোট চৌম্বকীয় ক্ষেত্রের গঠন হয়। একটি প্লাজমার স্তম্ভ, সে যখন ভেতর থেকে উত্তাপ নিয়ে উঠছে, সে যদি অনুভব করে যে একটা চৌম্বকীয় ক্ষেত্র আছে, সরাসরি বেরোবে না, আশেপাশ দিয়ে উত্তাপটা বার করে দেবে, ওই অঞ্চল দিয়ে কোনো উত্তাপ বেরোবে না, কালো রঙের দেখতে লাগবে। সৌরকলঙ্ক সূর্যপৃষ্ঠে চৌম্বকীয় ক্ষেত্রেরই নিদর্শন। আমি যেটা বলবো কেউ বিশ্বাস করবে না, বলবে আপনি ভীষণ গুল মারছেন। প্রত্যেককে বলবো যদি ইচ্ছা থাকে স্মার্টফোনে গিয়ে দেখে নাও। 2012 সালে আমেরিকার নাসা এই ছবিটা তৈরি করেছিল। এই সূর্যের এই ছবিটা তৈরি করতে কত খরচ হয়েছে জানো? মোটামুটি গেস করে একটা ছবি বানাতে আর কত লাগবে, স্যাটেলাইট পাঠিয়ে $120 কোটি, $9,600 কোটি টাকা একটা ছবি। বলবি কেন, পয়সা কি বেশি হয়েছে নাকি? মুশকিলটা কি জানো বন্ধুরা? গত 20-30 বছরে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন, প্রমাণ করা গেছে, সূর্য আমাদের প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে বেঁচে থাকার প্রতিটা মুহূর্তে আন্তরিকভাবে বিক্রিয়া করে চলেছে, আটকানো যায় না। তাই সূর্যকে যাতে ভালোভাবে জানা যায়, ঠিক মতো যাতে বুঝতে পারি কিরকম করতে চলেছে, 2-3 দিন পর বুঝে কোনো লাভ নেই, কেউ আটকাতে পারবে না, জানতে তো পারবো। তোমরা ভাবো তো, দিনের বেলা সূর্য কি গরম, অন্তত এখন তো ওরে বাবা সূর্যের কি তাপ, কত প্রভাব আমাদের শরীরে। রাত্রে হয়ে যায়, বাবা বাঁচা গেল সূর্য অন্যদিকে, বলে যাও। জেনে রাখো, সূর্য পৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে কোটি 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 টন আয়নিত কণা বেরিয়ে আসে। তার সঙ্গে বেরিয়ে আসে অত্যন্ত শক্তিশালী সমস্ত কণা, তাদের নাম নিউট্রিনো। মনে করো এখন রাত, সূর্য আমার পৃথিবীর ওদিকে, আমরা এদিকে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তেও সূর্যপৃষ্ঠ থেকে এরা বেরিয়ে পৃথিবীর ওপরে আছড়ে পড়লো। এত ক্ষমতা, পৃথিবীকে সরাসরি ফুঁড়ে, আমার শরীর ফুঁড়ে মহাশূন্যে চলে গেল। প্রমাণিত হয়েছে। কতগুলো জানো কণা রাত্রিবেলা আমাদেরকে, বা দিনের বেলা ফুঁড়ে চলে যায়? 2-এর পরে 14টা শূন্য তত কণা প্রতি সেকেন্ডে। আর আমরা পলিটিক্যাল লিডাররা অনেক বেশি পপুলার, শুধু নয় ইম্পর্টেন্ট, ভুলে যায় প্রতি মুহূর্তে। সূর্য একটা সে মসৃণ ডিমের কুসুমের মতো নয়, বড় বড় বিস্ফোরণ ঘটছে প্রতি সেকেন্ডে। হাজার হাজার টন গ্যাস সূর্যপৃষ্ঠ থেকে ছিটকে লাফিয়ে উঠে 20 থেকে 25,000 কিলোমিটার উচ্চতায় গিয়ে বড় বড় আর্চ বা লুপ ফর্ম করে আবার আছড়ে পড়ছে সূর্যপৃষ্ঠে। কখনো কখনো এত জোরে বিক্ষিপ্ত হচ্ছে, শটান সূর্যপৃষ্ঠ থেকে বেরিয়ে সৌরজগতের উপর দিয়ে ঝড়ের মতো বয়ে যাচ্ছে। বিশ্বাস করো না তো, মনে হচ্ছে গল্প বলছি। 2015 সালে তোলা সত্যিকারের ছবি। সূর্যপৃষ্ঠ থেকে গ্যাস উঠে লুপ ফর্ম করে আসলে পড়ছে। কতটা জায়গা জানো? এই যে গর্তটা দেখছে, ক্যাভিটিটা কত বড় জানো? 3টে পৃথিবী পাশাপাশি ঢুকে যাবে। এই হচ্ছে সূর্য। তাই পূজা করো না, কিন্তু দেখা হলে নেক্সট টাইম না একটু মানে ভক্তি শ্রদ্ধা দেখিও, বাবা তুমি আছো তাই আছো, এবং কি জিনিস দেখো, রাইট? আর আমি যে বললাম যে আয়নিত কণা স্রোত যদি আসে পড়ে পৃথিবীর উপর, বিশ্বাস করো বন্ধুরা, মুহূর্তের মধ্যে তুমি, আমি, এই অডিটোরিয়াম, গাছপালা যা থাকবে, পুফ, বাষ্পীভূত। মানে কেউ আটকাতে পারবে না। বেঁচে আছি কেন? অ্যাক্সিডেন্ট। বাই অ্যাক্সিডেন্ট পৃথিবী একটা বার চুম্বকের মতো ব্যবহার করে।
তার নিজের চারিদিকে কমলালেবুর খোসার মতো একটা অদৃশ্য চৌম্বকীয় বর্মের সৃষ্টি হয়েছে। এই আয়নিত কণা স্রোতে সাথে ধাক্কা মেরে ঢুকতে না পেরে ওপর দিয়ে পিছলে চলে যায়, আর আমরা আমি রাজারানীর মতো বেঁচে আছি। কিন্তু যারা তোমরা ক্লাস 8-এ ওই বার চুম্বকের সেই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স দেখেছো, উত্তর এবং দক্ষিণ চুম্বকীয় মেরুতে একটা জায়গায় গর্ত মতো থাকে, ওপেন ফিল্ড লাইন্স। এই আয়নিত কণা স্রোত সেই গর্তের মধ্যে দিয়ে আবহাওয়ামণ্ডলে প্রবেশ করে মাটিতে পড়ে তোমাকে আমাকে ধ্বংস করার আগে আবহাওয়ামণ্ডলে বাতাসের কণিকার সঙ্গে সংঘর্ষ করে দপ করে জ্বলিয়ে দেয় বাতাসকে, আর আমরা কি দেখতে পাই? মেরুজ্যোতি, অরোরা বোরিয়ালিস, অরোরা অস্ট্রালিস। তাই আজকালকার ফেসবুক ইউটিউবের যুগে মানে সবাই আমরা দেখেছি, বিশ্বাস করে আমি গোটা 3 বার দেখতে পেয়েছি নরওয়ের উত্তর প্রান্তে। মানে লাস্ট বার দেখলাম -37°C, মানে ডিসেম্বরে দেখেছি, মানে হাড় ফাড় ভেঙে যাওয়ার মতো অবস্থা, কুমুর করছে, কিন্তু অভূতপূর্ব, ভাবা যায় না, রাইট? এবং এটা যেমন বলবো, যা কি সুন্দর না, একই সঙ্গে বলবো ওরে সূর্য তো আমাদের সঙ্গে প্রতিনিয়ত এভাবে বিক্রিয়া করে চলেছে, শুধুমাত্র আলো দিয়ে তা নয়। তাই সূর্য একটা অভূতপূর্ব জিনিস। তারাতে আমি যাচ্ছি না, আমি যা সেই কাছের জিনিসটা সূর্যকে নিয়ে বলছি, আমাদের সব থেকে কাছের তারা। কজন জানি আমরা এগুলো, বলো তো? তোমাদের দোষ দিচ্ছি না বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, দোষ আমাদের বড়দের। আমরা শিক্ষা ব্যবস্থাকে সেইভাবে সাজাতে পারিনি যাতে আইদার পড়াই, আর যদি না পড়াই উৎসাহ জাগায় যাতে তোমরা নিজেরা পড়ো। করতে পারি না। এই টিউশন, অমুক কোচিং, তমুক এটা পরীক্ষায় নম্বরটা বেশি পেতে হবে। আনন্দবাজারের গত 20 বছরের কি বলতো, মাধ্যমিকে ফার্স্ট। সেই মা খুব সুন্দর মুখটা থাকে মায়ের, খুব যত্ন করে রসগোল্লা খাইয়ে দিচ্ছে ছেলেকে, সেই ছবিটা আনন্দবাজারে ফার্স্ট হয়েছে। আমাকে বলতে পারবে তোমরা বা তোমাদের অভিভাবকরা সেই ছেলেগুলোর ছবি তারপরে 10 বছরে কোথায় যায়? কোথায় যায় তারা? হারিয়ে যায়। সুতরাং পরীক্ষায় ফার্স্ট হওয়াটাই একটা ছাত্রের সর্বোৎকৃষ্ট মান হিসাবে ধরাটা উচিত নয়। ধরতে হয় কেন? এত বেশি জনসংখ্যা, ঠক বাঁচতে গাঁও জড়াই যাবে সবাইকে যদি ভালো বুঝতে চায়, সেই জন্য একটা মাপ থাকে, সেটা তো ভালো করতে হবে। কিন্তু মনে রাখতে হবে, পড়াশোনা, জ্ঞান, বুদ্ধিতে ভালো হতে গেলে ওই চ্যাপ্টার 5 থেকে চ্যাপ্টার 6টা এবছর ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 7-9টা পড়িস না, এইটা করলে হয় না। মানে আমি অত্যন্ত বাজে ছাত্র, বিশ্বাস করো, কোনোদিন কোথাও ফার্স্ট হয়নি। ক্লাস নার্সারি 2 থেকে ক্লাস 12 বিএসসি, এমএসসি, আমার বাবা পড়াশোনা জগতের মানুষ ছিলেন, একটা এক্সপেরিমেন্ট করেছে আমার উপর দিয়ে, তখন চোখ দিয়ে জল বেরিয়ে যেত। আমার কোনোদিন একটাও গৃহশিক্ষক ছিল না, একটাও কোচিং সেন্টারে ভর্তি, একটাও না। যার ফলে সবাই বেছে বেছে পরীক্ষার আগে পড়তো, সিলেবাস ইম্পর্টেন্ট, আমাকে সব পড়তে হতো 1 থেকে 24। তার ফলে এখন সুবিধাটা বুঝতে পারি কি হয়েছে। আমি কিন্তু ভালো ছিলেন, মানে পড়াশোনায় ভালো নয় সেভাবে, মানে মোটামুটি আর কি, মোটামুটি। কিন্তু তখন যে আমার বন্ধুদের 7টা করে প্রফেসর, মানে আমি এমন একটা স্কুলে পড়তাম সেখানে সব ছেলেদের বড় লোকের ছেলেরা যেত, সাউথ পয়েন্ট স্কুলে, তার 6 জন 7 জন 5 জন করে, তখন আজ থেকে 40 বছর আগে কথা বলছি। আর আমার বাবা চেষ্টা কর না, দেখ না, যদি না হয় তাহলে না ভেবে দেখা যাবে। দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ। আর এখনকার বাবা মারা ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করার 3 মাসের মধ্যে ভাবতে শুরু করে কোন স্কুল, কি করব, আর কোথায় কোচিংয়ে দেবো, তাই না? আছে, চাপ আছে। বাবা তোমাদের নিজেদেরকে তো পড়তে হবে।